আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশর। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক নেতৃত্বের মদদেই জুলাই আন্দোলনকারীদের উপর হামলা, জাতিসংঘে প্রতিবেদন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে হত্যা নির্যাতন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে বললেন প্রধান উপদেষ্টা, স্বজন সহযোগীদেরও বিচারের ঘোষণা। শেখ হাসিনার শাস্তির সাথে নির্বাচনের সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি, আওয়ামী লীগের অন্যায়কারীদেরও বিচার দাবি। নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক সি.আর. আবরারের শপথ, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মূল্যবোধ তৈরিতে কাজ করার প্রত্যয়। গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যায় 5 পুলিশের বিরুদ্ধে 15 জন তদন্ত প্রতিবেদনের নির্দেশ, এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং সাউথ আফ্রিকাকে রানের পাহাড়ে চাপা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড, কিউই ব্যাটার রবীন্দ্র ও উইলিয়ামসনের সেঞ্চুরি। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে এবং প্রত্যক্ষ মদদেই জুলাই আন্দোলনকারীদের উপর পরিকল্পিত ও সুসংগঠিত হামলা করা হয় বলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সচিত্র প্রতিবেদন পেশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে আন্দোলনকারীদের উপর অত্যাচার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিবেদনের উপর সংলাপে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা সরকারের সংস্কার কার্যক্রমগুলো তুলে ধরেন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গেল বছর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় সে সময়ের আওয়ামী লীগ সরকার। তাতে অত্যাচার, নিপীড়ন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পেশ করতে গিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সে সময়ের বর্ণনায় রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। এই প্রতিবেদন তৈরিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহযোগিতা করেছে। আমরা প্রতিটি তথ্য চিত্র বিশ্লেষণ করে আমাদের প্রতিবেদন তৈরি করেছি। আমরা মনে করি বিগত সরকারের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা গুরুতর, সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে আটক, চিকিৎসা বঞ্চিত রাখা ছাড়াও দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। আমরা মনে করি ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারেই ঘটনাগুলো ঘটেছে। এখন পুরো ঘটনার জবাবদিহিতা করা এবং সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের এই সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা অংশ নিয়ে হত্যাকাণ্ডের বিচার ও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বিশ্বকে পাশে থাকার আহ্বান জানান। এই প্রতিবেদনের জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সাধুবাদ জানাই। বর্তমান সরকারের অঙ্গীকার হলো জুলাই অভ্যুত্থানের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত করে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার কাজ শেষ করা। আমরা এজন্য সংস্কার কাজও শুরু করেছি। এজন্য আমরা জাতিসংঘের এই প্রতিবেদন ব্যবহার করব, যা কিনা আমাদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে সাহায্য করবে। সংলাপে পতিত সরকারের আমলে গুমের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন। Many victims still wait for their voices to be heard, while others have lost faith in a system
সংলাপে জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার সংস্কারের তাগিদ দেওয়া হয়। পান্থুর রহমান, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে তার স্বজন ও সহযোগীদেরও বিচার করা হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিবিসি বাংলার পর আরও একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাই নিউজের ওয়েবসাইট ও ইউটিউবে সাক্ষাৎকারটি প্রকাশ পেয়েছে বুধবার। সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার, ভারতে অবস্থান, আয়নাঘর ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন অধ্যাপক ইউনূস। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। শুধু হাসিনার নয়, তার সঙ্গে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও বিচার হবে। হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি, কিন্তু নয়াদিল্লি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারত থেকেই হোক। গত 15 বছর ধরে ভিন্ন মতের উপর কিভাবে অত্যাচার নিপীড়ন চালানো হয় তা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। আয়নাঘরে যা দেখেছি তাতে আমি হতবাক। এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন, আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা এবং পরিসর বেশ বড়, এজন্য কাজ করতে সময় লাগছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা শাস্তি বিচারিক প্রক্রিয়ায় হবে, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগে যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরও বিচার করা হবে। অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধি নয়, তাই সংকট সমাধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। রাজধানীর বনানীতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা না বললেও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। আওয়ামী লীগের যারা দুঃশাসন হতো সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নিত্যপণ্যের দাম ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথাও বলেছেন বিএনপির এই নেতা। নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে, এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা বলে সেইভাবে নির্বাচিতভাবে দায়বদ্ধতা যেটা আছে সেটাও তাদের কাছে নাই। সুতরাং এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি, যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে এটা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দিন যত যাচ্ছে সংকট তত বাড়ছে, তাই দরকার জনগণের ভোটে দ্রুত নির্বাচিত সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পরিসর বাড়ল। মন্ত্রী পদমর্যাদার এক উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার 2 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি CR আবরার হিসেবে পরিচিত। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়ে গণমাধ্যমকে CR আবরার বলেছেন, তিনি মূল্যবোধ তৈরিতে কাজ করে যাবেন। বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মঈনুদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক CR আবরার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান। প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগপ্রাপ্ত 2 জন বিশেষ সহকারী হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মঈনুদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ফয়েজ আহমেদ তৈয়ব। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন উপদেষ্টা। আগের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ সম্পর্কে তাকে জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা সে সময় ছিলেন। দায়িত্ব নিয়ে পরিকল্পনার কথা জানান নতুন উপদেষ্টা। বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করবেন তিনি। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান অধ্যাপক CR আবরার। অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধান এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও জানান নতুন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে প্রায় 4 ঘণ্টা চেয়ারম্যানকে অফিসে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা বলেন, BSECর চেয়ারম্যান পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। BSECর নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। BSECতে নতুন কর্তৃপক্ষ যোগ দেওয়ার পর সাইফুর রহমানকে OSD করা হয়েছিল। মঙ্গলবার তাকে অবসরে পাঠানো হয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেলা 11টার দিকে BSEC ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা BSEC চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পরে 2টার দিকে সেনাবাহিনী একটি দল BSEC কার্যালয়ের সামনে আসেন। বেলা 3:30টার দিকে তাদের পাহারায় BSEC ভবন ত্যাগ করেন সংস্থার চেয়ারম্যান ও অন্যান্য কমিশনরা। বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। দাবি ছিল জরুরি মিটিং কল করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার করতে হবে। বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শোকজ বন্ধ করতে হবে এবং পূর্বে প্রদত্ত শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতিতে যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। গুরুদণ্ড তো। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নগদ টাকার ঘাটতিতে থাকা কয়েকটি দুর্বল ব্যাংকের কর পেতে ঝামেলায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিয়ে আলোচনায় NBR এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারই প্রথম অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে তাদের। ব্যাংক পে অর্ডার কিংবা চেক দিয়েছে ঠিকই, তবে তা ক্যাশ করা যাচ্ছে না, কেননা ওইসব ব্যাংকে চরম তারল্য সংকট রয়েছে। আলোচনায় কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বলেছেন, আলোচনা না করে হুটহাট করে বৃদ্ধির ফলে তাদের আস্থা নষ্ট হচ্ছে। রিজভি নেওয়াজের রিপোর্ট। গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের আয়োজনে সোনারগাঁও হোটেলে ভবিষ্যতে শিল্পায়ন উপযোগী কর ব্যবস্থা নিয়ে আলোচনা। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বলেন, তাদেরকে NBR এর আস্থায় নিতে হবে। অবিশ্বাস থাকলে কখনোই রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ হবে না। So if we can get together, try to identify the top taxpayers in the country, we try to sit with you and try to help you, sir, to see, sir, how we can fulfill your desire of collecting more tax, keeping the more tax, and if we can try to make the tax structure more compliant. It has had a huge bearing on our profitability, pretty much because our margins have come down and costs are going up every day. It also has an impact therefore on our sustainability, and
of course, in our confidence, in the business confidence. এনবিআর চেয়ারম্যান বলেন, তিনিও চান ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত দাবিগুলো মানতে। তবে বাস্তবতা হলো, সবার কথা শুনলে চলতি অর্থবছরেই 50,000 থেকে 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। গভর্নর স্যারের সাথে আমার একবারই আলাপ হয়েছে, তো ওনার বক্তব্য হচ্ছে ওদের তো টাকা নেই, আমরা তো ডিপোজিটরদেরকে দেওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি, কিন্তু ট্যাক্স দেওয়ার মতো তো টাকা দিতে পারবো না। ব্যাপারটা এরকম, যেমন আমার কাছে একটা বড় একটা ব্যাংকের অনেকগুলো টাকার পে অর্ডার আছে, 265 কোটি টাকার পে অর্ডার, বাট আই ক্যানট ক্যাশ ইট। We want national consensus document. National consensus document, and we are confident we will be able to produce it, and that will address the two issues: the investment friendliness of the tax policies and the generation of sustainable development or generation of revenue. আগামী বাজেটে ব্যবসা বান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা থাকবে বলে আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কয়েক লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মান পূরণ করে দেশের শ্রম আইন সংস্কার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার 353তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। আইএলওর অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা বলেন, সবকিছু ইতিবাচক করতে হবে, কোনো অজুহাত দিতে আমরা এখানে আসিনি। প্রধান উপদেষ্টা দেশের শ্রম খাতে শ্রমিকদের জন্য বীমা কাভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের আহ্বান জানান। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে প্রসিকিউশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাইট টু ফ্রিডমের প্রধান সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। গাজীপুরে কোনাবাড়িতে হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান, মাহমুদুল হাসান সজীবের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়িতে নিহত হন কলেজ ছাত্র হৃদয়। সেই ঘটনায় হওয়ায় মামলায় সাবেক ওসি, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও 3 কনস্টেবলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন কোনাবাড়ি থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ও মাহমুদুল হাসান সজীব। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আদেশ দেন আদালত। জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11 মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। রাইট টু ফ্রিডম নামে আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রধান সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনীতিক জন ডেনিলোভিস ট্রাইব্যুনালে আসেন। তবে প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। এ বিষয়ে জানান চিফ প্রসিকিউটর। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। বিচার নিয়ে কোনো রাজনৈতিক দল মন্তব্য করছে কিনা তা দেখার চেয়ে আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্থাপনাগুলো সংরক্ষণ ও পুনর্নির্মাণ প্রকল্পের গায়েব নথি ও 5,000 কোটি টাকার বেশি দুর্নীতির সন্ধানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রকল্পের নথি গায়েব, প্রকল্প বাস্তবায়নে অসঙ্গতি সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। সংস্থার সহকারী পরিচালক কামিয়াব আফতাহি উন নবীর
নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এদিকে অবৈধ সম্পদসহ সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ব্রিফিংয়ে মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন সংস্থা মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া পদ্মা সেতু প্রকল্পে ভূমির ক্ষতিপূরণে টাকা আত্মসাতের অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। আমদানি পণ্যের উপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে। মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর 25% আর চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক মঙ্গলবার কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন তিনি। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন ও অনেকেই। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে রয়েছে কৃষি সংবাদ। কুড়িগ্রামে পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদ। তবে ডিজেল, বিদ্যুৎ ও কৃষি মজুরের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। এই অবস্থায় কৃষি প্রণোদনা সহ উৎপাদিত ধানের ন্যায্য মূল্য দাবি করেছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলায় এবার একটু দেরিতে শুরু হয়েছে বোরোর আবাদ। ধানের ন্যায্য মূল্য পাওয়া যাবে কিনা এই শঙ্কা নিয়ে কুড়িগ্রামের চলতি মৌসুমে বোরো চারা লাগানোর জন্য সেচ ক্যানেল তৈরি, সার প্রয়োগ, জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। যেভাবে খরচ খেলা হবার লাগছে, তাতে যদি ধানের দাম না থাকে তাহলে মানুষের একটু ক্ষতি হবে, গৃহস্থর ঘরের ক্ষতি হবে। যাই হোক, সরকারের কাছে দাবি যেন একটু সুদৃষ্টি দেয়, ধানের দাম যেন ন্যায্য মূল্য আমরা পাই। সার পাচ্ছি না ঠিক মতন এবং কামলার দাম বাড়ছে। আগে দাম এখন আগের চেয়ে অনেক দাম বৃদ্ধি হওয়ার কারণে খরচ বেশি পড়তেছে। জেলার নাগেশ্বরী, উলিপুর, চিলমারি, কুড়িগ্রাম সদর সহ 9 উপজেলাতেই চলছে বোরো চারা লাগানোর ভরা মৌসুম। 1,40,000 থেকে 50,000 টাকার মতন খরচ যায়। আর ধানের বাজার যেটা, তাতে আমাদের লস হয়ে যায়। এবার যে তেল সারের দাম, এই তেল সার কিনিয়ে এবার যে আবাদ করা হবে খুব রিস্ক হবে আমাদের জন্য। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তাগণ রয়েছেন, আমরা সার, বীজ এবং সেচ সুবিধা সহ সবকিছু সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখলদারদের আগ্রাসনে অস্তিত্ব সংকটে ময়মনসিংহে বিভিন্ন নদ নদী, বাঁশের অস্থায়ী বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। নদী নাব্যতা সংকটে হুমকিতে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য। নদী রক্ষায় আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ক্যামেরা পার্সন নাজিমউদ্দিন সাইদের চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নাব্যতা সংকটের অজুহাতে
ময়মনসিংহের অধিকাংশ নদ নদীতে চলছে দখল ও দূষণের মহোৎসব। নদীতে ঘের দিয়ে চলছে মাছ চাষ। অভিযোগ, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে গরু মুরগির মৃতদেহ। এতে পানি দূষণের পাশাপাশি বিপন্ন নদীর বাস্তুতন্ত্র, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকিও। নদীর পরিবেশ এত খারাপ হয়েছে, এটা বাদে নামা তো দূরের কথা, এটা পাশে দিয়ে গেলেও বন্ধ করে বিভিন্ন মানুষ এখানে থাইকা মাছ মারা বিক্রি করে তাদের সংসার চালাইতে। স্থানীয়দের দাবি, ওপর মহলকে ম্যানেজ করেই পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চালাচ্ছে প্রভাবশালীরা। সাইজে বানবন্ডি কাটিয়ে দেখ, আমরা আগের মতোই চলতে চাই। গরুর ভুড়ি, মরা মুরগি, অন্যান্য এই খাবার এই তারাই পাঙ্কাশ মাছেরা দেয়। দখলমুক্ত ও নদীকে প্রবাহমান করার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। নদী, নালা, খাল, বিল যেগুলো ভরাট করে ফেলছে তাদের বিরুদ্ধে সরকারের একেবারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আমাদের পরিবেশ বিপন্ন না হয়। ব্রহ্মপুত্র একটি শাখা নদীকে প্রশাসন যন্ত্রের সাথে যোগ সাজস করে এটিকে বিল বানিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী লিজ নিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নদী কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। কেউ যদি সেরকম বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো ডকুমেন্ট দেখাতে পারে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ময়মনসিংহে ছোট বড় 59টি নদ নদীর মধ্যে 5 বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় খনন করা হয়েছে 21টি। প্রাণ প্রকৃতি রক্ষায় অবশিষ্ট নদীগুলো দখলমুক্তের জোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। পানামা খালে দুটি বন্দর কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের প্রবেশপথে এই বন্দর দুটির অবস্থান। বিবিসি জানিয়েছে, হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসান হোল্ডিং এই বন্দর দুটি বেশিরভাগ অংশীদারিত্ব বিক্রিতে সম্মিলিত হয়েছে। প্রায় $23 বিলিয়ন বন্দর দুটি কিনতে যাচ্ছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাক রক। তবে এ বিষয়ে পানামা সরকারের অনুমোদন এখনও বাকি রয়েছে। কয়েক সপ্তাহ আগে পানামা নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 80 কিলোমিটার দীর্ঘ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে মালামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর প্রায় 18,000 জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে। গাবতলী বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 25টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি প্রশাসক জানিয়েছেন, সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। তবে কোনো পূর্ব নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনায় ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 5 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরি শেষ সময় 5টা, ইফতার 6টা 4, চট্টগ্রাম সেহরি শেষ সময় 4টা 55, ইফতার 5টা 59, রাজশাহী সেহরি শেষ সময় 5টা 7, ইফতার 6টা 11, খুলনা সেহরি শেষ সময় 5টা 3, ইফতার 6টা 7, বরিশাল সেহরি শেষ সময় 5টা 1, ইফতার 6টা 5, সিলেট সেহরি শেষ সময় 4টা 54, ইফতার 5টা 58, রংপুর সেহরি শেষ সময় 5টা 6, ইফতার 6টা 10, ময়মনসিংহ সেহরি শেষ সময় 4টা 58, ইফতার 6টা 6 মিনিটে। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক নেতৃত্বের মদদেই জুলাই আন্দোলনকারীদের উপর হামলা, জাতিসংঘ প্রতিবেদন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে হত্যা, নির্যাতন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে বললেন প্রধান উপদেষ্টা, স্বজন সহযোগীদেরও বিচারের ঘোষণা। শেখ হাসিনার শাস্তির সাথে নির্বাচনের সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি, আওয়ামী লীগের অন্যায়কারীদেরও বিচার দাবি। নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক CR আবরারের শপথ, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মূল্যবোধ তৈরিতে কাজ করা প্রত্যয়। গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যায় 5 পুলিশের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদনের নির্দেশ, এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং সাউথ আফ্রিকাকে রানের পাহাড়ে চাপা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ড, কিউই ব্যাটার রবীন্দ্র উইলিয়ামসনের সেঞ্চুরি।
প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।